যে কোনো কাজের জন্য নিজেকে প্রস্তুত করাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি তো অনেক বছর ধরে মঞ্চে কাজ করছেন, সেই জায়গাটায় নিশ্চয়ই আপনার দক্ষতাটা বেশ ভালো রকমভাবে আপনি নিজের মাঝে ধারণ করতে পেরেছেন। কিন্তু তারপরেও তো চরিত্রায়নের জন্য নিজেকে সময় দেওয়াটা দরকার। জি। এই হেডলাইনে কাজের জন্য আপনি কতদিন সময় নিয়েছেন? হেডলাইনের কাজের জন্য আমি মোটামুটি মাসখানেক সময় পেয়েছি আসলে। মাসখানেক? এই মাসখানেক সময় পেয়েছি, হ্যাঁ। মাসখানেক সময় কি অনেক কম না? আমার এটা তো খুব মানে পুরো গল্পটিকে লিড ক্যারেক্টার যারা আছে তাদের সাথে তো আমার কাজ না। লিড ক্যারেক্টারদেরকে অনেক দিন সময় দিতে হয়েছে হয়তো, কিন্তু আমারটার 3-4টি এপিসোডে হয়তো আমি আছি। তো সুতরাং আমার যেই ক্রাফটটা করতে আমার বেশি সময় আসলে লাগেনি, হয়তো একটু ওয়েট গেইন করতে হয়েছে হালকা। আর হ্যাঁ, মেজাজটা বোঝার জন্য একটু সময় নিতে হয়েছে। পত্রিকা অফিসের যারা সম্পাদকরা আছেন, যাদেরকে আমরা চিনি, তাদেরকে দেখবার চেষ্টা করেছি, তাদের কথাবার্তাগুলো বুঝবার চেষ্টা করেছি। সো এটাই। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা আমিনুর রহমান মুকুলের কাছে। আবারও ফিরলাম আপনার কাছে। শুরুতে যেটা বলছিলাম যে হইচইতে আপনার একটা কাজ এই মুহূর্তে স্ট্রিমিং হচ্ছে, জি। যার নাম হেডলাইন। অনিম ভাইয়ের নির্মাণে হেডলাইনে কাজ করেছেন। আপনার চরিত্রটা সম্পর্কে একটু জানতে চাই সেই গল্পে। এটা তো মূলত হচ্ছে একটা পত্রিকার আর রিপোর্টারদের গল্প, এবং এই জনরার কাজ আসলে ওই অর্থে আমাদের দেশে খুব কম হয়েছে। সো পত্রিকার সম্পাদকের দায়িত্ব চরিত্রে আমি অভিনয় করেছি। পত্রিকার সম্পাদকের চরিত্রতে কাজ করাটা বেশ কঠিন বলা যায়। আমাদের দেশীয় প্রেক্ষাপটে যে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে সম্পাদকদের অনেক কিছু পরিবর্তন হয়, আবার রিপোর্টারদেরকে নিয়ন্ত্রণ করার একটা বড় দায়িত্ব আপনাকে পালন করতে হয়। হ্যাঁ, আসলে কি এমনটাই দেখা গেছে হেডলাইনে? যদিও আমার হেডলাইন এখনো দেখা হয়নি, আমি জানি না। হ্যাঁ, না, হেডলাইনে, হ্যাঁ, একটা, এটা তো একটু অনেকটা ডিটেকটিভ টাইপের গল্পটা, এবং দুইজন সাংবাদিক আসলে মূলত একটা বিষয়ের পেছনে ছোটেন। তো পত্রিকা সম্পাদকের ভূমিকাটা একটু অন্যরকম, প্রথম দিকে একরকম, পরে যে এটার আরেকটা লেয়ার তৈরি হয়। সো এটা ইন্টারেস্টিং। আমাদের তো যেটা হয়, আমরা তো অভিনেতা, সো আমাদেরকে তো স্ক্রিপ্ট দিয়ে দিলে আমরা ক্রাফটটা বুঝতে পারি। তো সুতরাং আমাদেরকে ওই ক্রাফটের মধ্যে থাকতে হয়। সত্যিকার সম্পাদক হলে যে চ্যালেঞ্জগুলো আপনি বলেছেন, সেগুলো হয়তো আমি সেগুলো ফেস চরিত্রে করতাম, কিন্তু মানে চরিত্রের জন্য, হ্যাঁ, চরিত্রের জন্য যেহেতু আমাদের স্ক্রিপ্ট থাকে, আমরা জানি প্লটটা কি, তো সেইগুলো তো আপনাদের প্লটটা আমরা, আসলে কি প্লটটা এখানে বলা রিভিল বোধহয় করা ঠিক যাবে? হবে না, রিভিল করা বোধহয় ঠিক হবে না। আমাদের যতটুকু আজ দেওয়া যায়, যদি গল্পের আপনার হেডলাইনটা তো একটা পুরো, হ্যাঁ, মানে যেটুকু, এটা তো আপনার ইয়েতেও, ট্রেলারেও বলা হয়েছে যে একটা পত্রিকায় একজন রিপোর্টার তার লেখা ছাপবার কথা, কিন্তু রাতের বেলা সে পত্রিকাটায় ও ছাপিয়ে দিয়ে তারপর বাসায় যায়। সকালে যে দেখে যে পুরো পত্রিকাই পাল্টে গেছে। সো ওই হেডলাইনই পাল্টে গেছে, এবং ওখানে ইয়ে নেই। সো ওখান থেকে গল্পটা আস্তে আস্তে রিভিল করে। তো মূল বিষয়টা ওখান থেকে শুরু। সো এটা বললাম যে রাতারাতি, মানে রাত্রে 12টা-1টার দিকে সে প্রিন্ট করে বাড়িতে ফেরে, সকালবেলা ভোরবেলা যখন সে পত্রিকা হাতে পায়, তো এই যা রহস্য ছাপে। উদ্ঘাটনেই কি আপনাদের পুরো গল্পটা এগিয়েছে, নাকি গল্পে আরো বাঁক এক্স্যাক্টলি। পরিবর্তন হয়েছে? এই রহস্য উদ্ঘাটন করা, এবং প্রতিটা মুহূর্তেই বাঁক আছে এটাতে। এটা গল্পটা এমনভাবে শাওকি এবং স্বাধীন মিলে এটা লিখেছে। সো এটা প্রতিটি এপিসোডেই একরকম, এবং প্রতিটি দৃশ্যেই একরকম বাঁক আছে, এবং আমার ধারণা মানুষের ইন্টারেস্টটা ধরে রাখবে। যে কোনো কাজের জন্য নিজেকে প্রস্তুত করাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি তো অনেক বছর ধরে মঞ্চে কাজ করছেন, সেই জায়গাটায় নিশ্চয়ই আপনার দক্ষতাটা বেশ ভালো রকমভাবে আপনি নিজের মাঝে ধারণ করতে পেরেছেন। কিন্তু তারপরেও তো চরিত্রায়নের জন্য নিজেকে সময় দেওয়াটা দরকার। জি। এই হেডলাইনে কাজের জন্য আপনি কতদিন সময় নিয়েছেন? হেডলাইনের কাজের জন্য আমি মোটামুটি মাসখানেক সময় পেয়েছি আসলে।
মাসখানেক মাসখানেক সময় পেয়েছি, মাসখানেক সময় কি অনেক কম না? আমার এটা তো খুব মানে পুরো গল্পটিকে লিড ক্যারেক্টার যারা আছে তাদের সাথে তো আমার কাজ না, লিড ক্যারেক্টারদেরকে অনেক দিন সময় দিতে হয়েছে হয়তো, কিন্তু আমারটার 3-4টি এপিসোডে হয়তো আমি আছি। তো সুতরাং আমার যেই ক্রাফটটা করতে আমার বেশি সময় আসলে লাগেনি, হয়তো একটু ওয়েট গেইন করতে হয়েছে হালকা, আর হ্যাঁ মেজাজটা বোঝার জন্য একটু সময় নিতে হয়েছে। পত্রিকা অফিসের যারা সম্পাদকরা আছেন যাদেরকে আমরা চিনি তাদেরকে দেখবার চেষ্টা করেছি, তাদের কথাবার্তাগুলো বুঝবার চেষ্টা করেছি। সো এটাই প্রস্তুতি বলতে এই মাসখানেকের প্রস্তুতিতে এটা হয়ে গেছে। আমি লিড রোল করলে তখন হয়তো আমাদের অনেক দিন সময় লাগে, অনেক সময় নিয়ে করতে হয়। এটা তো লিড রোল না, এটা একটা ছোট্ট আপনি অনেক বড় একটা লিড নিয়েছেন আপনার পালাকার থিয়েটার গ্রুপে, দীর্ঘদিন ধরে আপনি দলপ্রধান হিসেবে কাজ করছেন। এবার তো থিয়েটারের গল্প জানতে চাই। আমরা 2002 সালে পালাকার করি, তার আগে আমি আরও 10-12 বছর থিয়েটার করেছি, আমি থিয়েটার নিয়ে লেখাপড়াও করেছি। সো আমরা পালাকার যখন শুরু করি তখন তো আসলে মূলত বাংলাদেশে মিলেনিয়াম ঢুকেছে, সমস্ত ডিশ লাইন টাইন মিলিয়ে তখন এক ধরনের কথাই হচ্ছিল যে থিয়েটারটা বোধহয় আর টিকবে না খুব বেশি দিন। তখন এটা খুব জোয়ার এসেছিল, কারণ সমস্ত স্যাটেলাইট ওপেন আমি হয়ে একটু গিয়েছিল। আমার অভিজ্ঞতা বলতে চাই, জন্মের পর থেকে আমি ওইটা দেখি যে থিয়েটার চলবে না, থিয়েটার চলছে না, থিয়েটারে খুব দুর্দশা। আমার বয়স যতখানি আমি পুরো বছরটা জুড়ে এইটাই শুনে আসছি, কিন্তু আজও থিয়েটার একইভাবে চলেই যাচ্ছে এবং বেশ বেগ পেতে হয় থিয়েটারে কিছু শো না, বেগ তো পেতে হয়, বেগ যে কোনো শিল্প মাধ্যমে কাজ করতে হলে বেগ পেতে হয়। না, দর্শক হিসেবে বেগ পেতে হয়, কিছু কিছু নাটকের টিকিট পাবার জন্য আমাদেরকে অনেক আগে থেকে বুকিং দিতে হয়। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো ওইটা মানে থিয়েটার চলছে না বলেই চলছে। তো আমি বলছিলাম যে এই জায়গা থেকে পালাকার করা, তো তখন আমরা 2002 সালে যখন চলছে না থিয়েটার বলা হচ্ছে, তখন আমরা আসলে থিয়েটারটা করি এবং আমরা অন্যরকম থিয়েটার চর্চা করেছি। যদি বলি যে ম্যাক্সিমাম গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভুক্ত দলগুলো বা গ্রুপ থিয়েটার চর্চা যারা করে তারা মহিলা সমিতি, গাইড হাউস, তখন এই দুটো ছিল, পরে শিল্পকলার অডিটোরিয়ামটা আবার হয়েছে, সো বিশেষ করে ন্যাশনাল থিয়েটার হয়েছে। তো এই কটা হলের মধ্যেই সীমাবদ্ধ ছিল সবার কার্যক্রম। আমরা একটু ভিন্ন করেছি, আমাদের নিজেরা একটা থিয়েটারের স্টুডিও সেট আপ দিয়েছি, যেখানে 60 জন দর্শক এসে 50-60 জন দর্শক এসে বসতে পারতেন। আমাদের ছোট ছোট প্লে হতো, পাশাপাশি আমরা বড় প্লেও করতাম শিল্পকলায় কিংবা মহিলা সমিতিতে। সো আমরা আবার কিছু থিয়েটার আমরা স্কুলে নিয়ে গিয়েছি, স্কুলের বাচ্চাদের টেক্সট বুক থেকে থিয়েটার তৈরি করেছি, করে ওখানে কাজ করেছি। আবার কিছু থিয়েটারকে মেলায় নিয়ে গিয়েছি আমরা। এই যে এতগুলো কাজ করেছেন, এটা শুধুমাত্র শিল্পী সত্তা থেকে করেছেন নাকি একটা বড় দলকে আপনি নেতৃত্ব দিচ্ছেন বলে দায়বদ্ধতা থেকে করেছেন, নাকি শুধুমাত্র ভালোবাসা থেকে করেছেন? না, মানে সংস্কৃতি চর্চা করবার জন্যই করেছি, তো এটা নিয়ে তো কোনো ডাউট নেই। হ্যাঁ, মানে এই চর্চাটা করব বলেই করেছি, কিন্তু পাশাপাশি আমরা যেটা চেষ্টা করেছি, আমরা চেয়েছি যে এটাকে একটা প্রফেশনাল জায়গায় নিয়ে যাওয়া যায় কিনা। আমাদের দেশে অ্যামেচার জায়গা থেকে থিয়েটারটা শুরু হয়েছে, শখের বশে থিয়েটার শুরু করেছে, কিন্তু আমরা যারা লেখাপড়া করে এসেছি, আমরা লেখাপড়া করার পরে আমরা চাকরি পাইনি, আমরা মানে আমাদের বেশিরভাগ ছেলে মেয়ে, আমাদের বন্ধুবান্ধব যারা পাশ করেছেন তারা যে কেরানিগিরি করেছেন অথবা অন্য কোনো এই ডিসিপ্লিন থেকে পাশ করে অন্য ডিসিপ্লিনে কাজ করেছেন। তো আমরা সেটা করতে চাইনি বলেই আমরা এই কাজটা করেছি এবং আমরা চেষ্টা করেছি যে এটাকে একটা প্রফেশনাল জায়গায় নিয়ে যাওয়া যায় কিনা। তো আমরা এখনো পর্যন্ত একটু সেমি প্রফেশনাল, পুরোপুরি প্রফেশনাল হতে পারিনি, কিন্তু সেমি প্রফেশনালি আমরা জানি না। এটা আসলে এটাতে মানে সরকারের যেমন পৃষ্ঠপোষকতা দরকার আছে, শিল্পকলা একাডেমি এক ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিল বলে শোনা যায়, কিন্তু করতে পারেনি। সরকারের একটা উদ্যোগ দরকার, পাশাপাশি দরকার হচ্ছে অন্যান্য মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো যেগুলো ওদের সিএসআর প্রোগ্রামগুলো করে, সিএসআরের কিছু অংশ থিয়েটারের পেছনে
ব্যয় করা উচিত আর কি। একটা সময়ে বেঙ্গল করেছিল, বেঙ্গল কিছু ফান্ড টান্ড দিয়েছিল গ্রুপ থিয়েটার ফেডারেশনকে। তো ওই রকম ফান্ড যদি আরও অনেক আসে এবং বিভিন্ন দলের কাছে এটা পৌঁছায়, তাহলে পেশাদার করা সম্ভব। আপনি বলছিলেন আপনি থিয়েটার নিয়েই পড়াশোনা করেছেন, এখনও পাবলিক ইউনিভার্সিটিগুলোতে থিয়েটার ডিপার্টমেন্ট আছে এবং তারা বেশ সদর্পেই তাদের একাডেমিক কাজগুলো করে যাচ্ছে। কিন্তু শিক্ষার্থীদের মাঝে কি কোনো রকমের অনীহা দেখতে পান যে তারা থিয়েটার নিয়ে পড়াশোনার ক্ষেত্রে একটু সন্দিহান থাকছে, তা তো অবশ্যই, বা তারা পড়তে আসছে অনেকটা বাধ্য হয়ে? অবশ্যই। যেটা বলছিলাম যে যারা পড়তে আসে তারা তো বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বিভাগওয়ারি পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষা হয়। তো ওরা জানে না যে কোথায় ভর্তি হবে। তো পরবর্তীতে ওদের মার্কিংয়ে যে মেরিটের কারণে যে ওরা থিয়েটার ডিপার্টমেন্টে পড়ে এবং ওরা চমকে ওঠে। আমরা কিন্তু ইন্টেনশনালি থিয়েটার নিয়ে লেখাপড়া করেছে, কারণ আমরা থিয়েটার করেছি বলে, চর্চা করেছি অনেক দিন, তারপর মনে হয়েছে যে এটা নিয়ে আরও লেখাপড়া করা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ছেলেমেয়েরা আর কোনো চয়েস থাকে না বলেই এটাতে ঢোকে, এবং ঢুকে স্বাভাবিকভাবেই বিপদে পড়ে। কারণ আপনি দেখেন 20 জন যদি একটা ডিপার্টমেন্টে একটা ইয়ারে ভর্তি হয়, তো এই 20 জনই কিন্তু টিচার হবে না। সো এর মধ্যে একজন বা দুজন, কিন্তু ওদের মূল টার্গেটটাই থাকে হচ্ছে যে টিচার হওয়া। আর এরপরে বাকিরা হয়তো সে মিডিয়াতে অন্য কাজ করছে, কিংবা বিভিন্ন অ্যাড এজেন্সিতে জয়েন করছে ক্রিয়েটিভ সাইডে, কিংবা এনজিওগুলোতে ডেভেলপমেন্ট থিয়েটার করছে। সো ওইটা দিয়ে আসলে মানে এই ওদের যেই ক্যাপাসিটি, ওইটাকে আমি মনে করি যে একটা একাডেমিক থিয়েটার প্র্যাকটিশনারের যেই ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটিটাকে ক্ষুণ্ণ করা হয় মানে এইরকম জায়গাগুলোর কারণে। তো এটা আমাদের দেশের বাস্তবতা, কিছু করার নেই। আপনি কি করছেন এই মুহূর্তে? শুধুমাত্র অভিনয় করছেন নাকি পাশাপাশি আপনাকে জীবন এবং জীবিকার প্রয়োজন? জীবন জীবিকা শেষ করে ফেলেছি, জীবিকার কথা আর ভাবছি না। জীবন জীবিকার একটা অধ্যায় তো একটা সময় তো পার করে ফেলেছি। সো কোভিডের পর থেকে আসলে আমি ব্যবসাও গুটিয়েছি। সো এখন থিয়েটারটাই করছি, পাশাপাশি এই অভিনয় করছি। আগে হয়তো মিডিয়াতে সময় দিতে পারতাম না, থিয়েটারটা করতাম। আমার নিজের চাকরি ছিল, চাকরির পরে ব্যবসা করেছি কিছুদিন। সো এখন সময় দিতে পারি, এখন এই জন্যে হেডলাইনের মতো কাজ করেছি। আরও কিছু কাজ হয়েছে, আরও কিছু কাজ আসছেও। সো এখন একটু অভিনয় করি, আর বাকি সময়টা থিয়েটারের পেছনে। আরও কিছু কাজ সামনে আছে বলছিলেন, সেই কাজগুলো সম্পর্কে একটু জানতে চাই। নির্মাতা কারা? হ্যাঁ, আমার বেশিরভাগই হচ্ছে মানে ফিল্ম যেগুলো করেছি, ইন্ডি ফিল্ম করেছি, যারা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে ফিল্ম করেন। এই মাসের 17 তারিখ মুক্তি পেল মাস্তুল। এটা মোহাম্মদ নুরুজ্জামানের। এটা মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে জুরি অ্যাওয়ার্ড জিতে এসেছে। সো এবং বিভিন্ন দেশে এটা বেশ সুনামের সাথে এটা প্রদর্শনী হয়েছে এবং রিকগনিশন পেয়েছে। ওই কাজটি এখনও প্রেক্ষাগৃহে আছে। আরেকটি কাজ মাস্টার নামে, ওইটি রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে এটা সেরা পুরস্কার পেয়েছে। হ্যাঁ, সো এটা রেজওয়ান শাহরিয়ার সুমিতের নির্মাণ। ওইটাতেও আমি একটা কাস্টিং করেছি। ওইটাও একটু অন্যরকম কাজ, এবং এই দুটো কাজই আমার ভালো লাগার পছন্দের কাজ, কারণ ওগুলোর জন্য, এই কাজগুলোর জন্য আমি যথেষ্ট পরিমাণ সময় পেয়েছি। আমি রিসার্চে ছিলাম, আমি কমিউনিটিতে ছিলাম, যে কমিউনিটির সাথে কথা বা যে কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেছি। তো এই কাজগুলো আমার মনে হয় যে মানুষের একটু ভালো লাগবে। আমিও আশায় আছি যে এগুলো দেখব। আমিও এখনো দুটো ফিল্মে দেখতে পারিনি। অনেকগুলো কাজের কথা বললেন, আশা করছি এই কাজগুলো আমাদেরকে অবশ্যই ভালো লাগা দেবে, এবং সেই সাথে একজন থিয়েটার কর্মী হিসেবে আপনার যে পথ চলা, সেটিরও একটা আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, সেটা আমাদের প্রত্যাশায় আছে। একটু সবশেষে জানতে চাই যে আগামী 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? থিয়েটারেই দেখতে চাই। আমরা যেহেতু একটা বয়স পার হয়ে গেছি, আমি খুব উচ্চাসা নিয়ে জীবনে কখনোই থাকিনি। কখনো নায়ক হতে চাননি? না,
মানে আমার কখনোই খুব বেশি উচ্ছ্বাস ছিল না। অভিনেতা হতে চেয়েছিলেন? অভিনেতা তো হতে চেয়েছি, এবং সেটার কারণেই আমরা ফরিদি ভাইকে দেখে অভিনেতা হওয়ার শখ হয়েছিল। মাকে পটিয়ে রোজ সন্ধ্যায় টাকা নিতাম, নিয়ে প্রায় 5-6 মাইল দূরে বাসে করে যেতাম, যে রিহার্সালে জয়েন করতাম, থিয়েটার করতাম তখন। সো এগুলো চট্টগ্রামে আমি পোর্টে বড় হয়েছি, পোর্ট এরিয়াতে, পোর্ট কলোনিতে। ওখান থেকে আমার রিহার্সালের স্পেস ছিল প্রায় 6 মাইল দূরে লালখান বাজার। সো ওখানে রেগুলার যাওয়া আসা করতাম এবং কাজ করতাম, কিন্তু মানে কখনোই আমার আসলে ওইরকম উচ্চাসা ছিল না। 5 বছর বা 25 বছর যখনই হোক না কেন, আবার আপনার সাথে ইন্টারভিউর সুযোগ আবার হোক। খুব ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে, বাংলা ভিশনের সবাইকে, দর্শকদেরকেও। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320304 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিখ্যাত আইরিশ কবি টমাস মোরের একটি উক্তি বলে অনুষ্ঠান শেষ করব আজ। তিনি বলেছেন, মুখোশ পরে দেশের সেবায় এগিয়ে আসে তারাই যারা সব থেকে বড় দেশদ্রোহী। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আচ্ছা, দিন সবার জন্য শুভ কল্যাণময় হোক।